কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধ্বনি। আমরা কথা বলি, এই কথা আসলে কিভাবে তৈরি হয়? এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই কথা কি এমনি এমনি হয়েছে? না, কোনো একটা সিস্টেম আছে। এই সিস্টেম নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বেসিক্যালি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সকল আওয়াজই হচ্ছে ধ্বনি। পৃথিবীতে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যত প্রকারের আওয়াজ আছে, বাকযন্ত্র কি? বাকযন্ত্র হচ্ছে, ধরেন আমাদের এই কথা বলার সাথে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো জড়িত আছে, আপনি যখন কথা বলছেন, প্রত্যেকটা কথা বলার সময় কি হচ্ছে? বাতাস বের হচ্ছে। বাতাস না বের হয়ে কিন্তু কোনো কথা হবে না। কাজেই কথা বলার সময় অবশ্যই বাতাস বের হয়। তো বাতাস কোত্থেকে বের হয়? একদম ফুসফুস থেকে শুরু করে গলনালী, তারপরে হচ্ছে ভোকাল কর্ডে আসে, তারপরে হচ্ছে আপনার একদম আলজিহ্বা থেকে শুরু করে জিহ্বা, দাঁত, নাক, হ্যাঁ, মুখ, ঠোঁট, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো হচ্ছে কথা বলার সাথে জড়িত, এই অঙ্গগুলো মিলে হচ্ছে বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যত ধরনের আওয়াজ আছে, সে আওয়াজকে বলা হচ্ছে কি? ধ্বনি। ঠিক আছে? তো আমি যদি বলি যা ইচ্ছা আপনি যা উচ্চারণ করেন না কেন, সেটা আসলে ধ্বনি। তো এই ধ্বনি যে লিখিত রূপ, ধ্বনি আসলে যেভাবে লিখতে হয়, ধ্বনির যে লিখিত রূপ, সেটাকে বলবো আমরা কি? বর্ণ। ঠিক আছে? আপনি এমনিতে বুঝতে পারবেন বিষয়টা কি। আপনি যত বলতেছেন যে ক্যা কু যতই যা কিছু বলতেছেন না কেন, হ্যাঁ, এগুলার আসলে কিন্তু কোনো লিখিত রূপ নাই। কিন্তু আপনি যখন বলতেছেন ক, এটা একটা লিখিত নির্দিষ্ট রূপ আছে। তো এটা হচ্ছে একটা বর্ণ। তাহলে আমরা বলতে পারি এরকম যে সকল ধ্বনি আসলে বর্ণ না, সকল ধ্বনি বর্ণ না, কিন্তু সকল বর্ণই কিন্তু আসলে কি? ধ্বনি। ঠিক আছে? এরকম একটা বিষয়। তাহলে আমরা বলতে পারছি যে ধ্বনি লিখিত রূপকে বলা হচ্ছে বর্ণ। আর এই যে ধ্বনি, যখন আমরা ধ্বনি উচ্চারণ করি, এই ধ্বনির উচ্চারণের একককে বলা হচ্ছে অক্ষর। উচ্চারণের একক হচ্ছে কি? অক্ষর। অর্থাৎ আমরা কথা বলার সময় এক প্রয়াসে ঠিক যত দূর উচ্চারণ করতে পারি, তাকেই বলে কি? অক্ষর। খেয়াল করে দেখবেন, আমি যদি বলি মা, এই যে মা কথাটা বললাম, আমি একবার উচ্চারণ করলাম না, মা, তাহলে এটা হচ্ছে এক অক্ষর। এখন আমি যদি বলি যে মা না বলে যদি বলি মামা, এখানে আমাকে দুইবার থামতে হচ্ছে নাকি? মা, মা, দুবার থামতে হচ্ছে। এই যে মামা, তখন এটা হচ্ছে কি? দুইটা অক্ষর। আমি যদি বলি যে বই, দেখেন তো এক প্রয়াসে উচ্চারণ করা যাচ্ছে না, একবারে উচ্চারিত হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি? একটা অক্ষর এখানে। অর্থাৎ এক প্রয়াসে আপনি যতটুকু অংশ উচ্চারণ করতে পারবেন, সেটা হচ্ছে কি? অক্ষর। এখন এগুলো তো সহজ, কিন্তু বড় বড় শব্দগুলো তো অক্ষর নির্ণয়ের সময় অনেক সময় ঝামেলা লেগে যায়। কিভাবে নির্ণয় করব? আমি যদি বলি যে বিশ্ববিদ্যালয় শব্দটাতে কয়টা অক্ষর আছে, তখন ঝামেলা লেগে যায়, এখানে আসলে কয়টা অক্ষর আছে। এইগুলো ঝামেলা ক্লিয়ার করার জন্য আপনারা বাংলিশ ইউজ করেন না? এখন তো সবাই চ্যাটিং এর জন্য বাংলিশ ইউজ করে। এখন একটু বাংলিশ লিখবেন, অবশ্যই সঠিকটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এই যে বিশ্ববিদ্যালয়, বা আমি মামা দিয়ে আপনাকে দেখাচ্ছি, আমি যদি মামা শব্দটাকে বাংলিশ লিখি, তাহলে কি হচ্ছে? এম এ এম এ। তাহলে এই বাংলিশ লেখার পরে আপনি খেয়াল করবেন যে এখানে কয়টা ভাওয়েল আছে। তাহলে মামা শব্দটাতে দুইটা ভাওয়েল আছে, এই একটা ভাওয়েল, এই একটা ভাওয়েল। তাহলে যদি দুইটা ভাওয়েল থাকে, তাহলে এখানে অক্ষর আছে দুইটা। আবার যদি আমি মা বলি, দেখেন তো এখানে কয়টা ভাওয়েল আছে? একটা। তাহলে এখানে অক্ষর আছে একটা। এখন আপনি বলবেন যে আমি যদি বই লিখি, তাহলে বি ও ওয়াই, সরি বি ও আই, বই শব্দটাতে তো দুইটা ভাওয়েল আছে, একটা আছে ও আছে, একটা আছে আই আছে। তাহলে এখানে তো দুইটা অক্ষর হওয়ার কথা না। যদি পাশাপাশি দুইটা ভাওয়েল থাকে, তখন আপনি সেটাকে একটা ভাওয়েল হিসেবেই চিহ্নিত করবেন, তখন সেখানে একটা অক্ষরে ধরবেন। তো অনুরূপ আমি যদি বিশ্ববিদ্যালয় শব্দটা লিখতে চাই, তাহলে এটা বাংলিশে লেখেন তো কি হয়? বি আই এস, বিশ, এইচ দিলাম, বি আই এস এইচ, বিশ। শো, বিদ, দা, লয়। অর্থাৎ খেয়াল করেন তো, এই একটা ভাবেন, এই একটা ভাবেন, এই একটা, এই একটা, এই একটা, অর্থাৎ ভাবেল কয়টা আছে এখানে? 1 2 3 4 5। তাহলে এখানে অক্ষর আছে 5টা। অর্থাৎ আপনি বাংলিশে লেখার পরে যে কয়টা ভাবেল পাবেন, ওইটা হচ্ছে আপনার অক্ষর। তো বেসিক্যালি অক্ষর এইভাবে নির্ণয় করা হয় শব্দগুলোতে। এখন অক্ষর নির্ণয়ের পরে আরেকটা সমস্যা তৈরি হয় অনেক সময়, সেটা হচ্ছে যে আপনি তো নির্ণয় করে গেলেন যে কয়টা অক্ষর, অনেক সময় পরীক্ষাতে আসে বদ্ধাক্ষর, মুক্তাক্ষর। এটা আপনি কি করে বুঝবেন? বদ্ধাক্ষর মুক্তাক্ষর একদমই সহজ বিষয়। ঠিক আছে? আপনি কি করে বুঝবেন? আমি দেখা দিচ্ছি, একদম ইজি, জাস্ট খেয়াল করতে থাকেন। ধরেন বদ্ধাক্ষর, বদ্ধাক্ষরটা আসলে কি? যেটা যেটা আসলে এক ধরনের ব্যঞ্জনান্ত অক্ষর বলা যায়, মানে যার শেষে যেই শব্দটা বা যেই অক্ষরটা শেষে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হচ্ছে, এবং চাইলে আপনি এটার উচ্চারণটাকে অনেক বেশি লম্বা করতে পারবেন না, দীর্ঘায়িত করতে পারবেন না। ঠিক আছে? যেমন আমি আমি বলতে পারি যে শিক্ষক, আপনি যদি এই কথাটা বলেন, দেখেন তো, শিক্ষক, আপনাকে থেমে যাইতে হচ্ছে, শিক্ষকও এরকম টানতে পারছেন না কিন্তু, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হচ্ছে। এইটাকে বলবো আমরা বদ্ধাক্ষর শব্দ, এই টাইপের, যেটা ব্যঞ্জনান্ত হয়ে যায় আর কি, ব্যঞ্জন ধ্বনি দিয়ে শেষ হয়। আপনি যদি বলেন মুক্তাক্ষর, মুক্তাক্ষরটা কি? মাথায় রাখবেন, যেইটাকে আপনি ইচ্ছা মতো টেনে লম্বা করে ফেলতে পারেন, ইচ্ছা মতো টেনে কি করতে পারবেন? লম্বা করে ফেলতে পারবেন। হ্যাঁ, কেমন কেমন? আমি যদি লিখি মা মা, দেখেন তো, এটা অবশ্যই স্বরান্ত অক্ষর হবে, মানে স্বরবর্ণ দিয়ে শেষ হবে। আপনি কি বলবেন? মা মা, ইচ্ছা মতো টানতে পারতেছেন কিন্তু শেষেরটা, মানে এটা কি? একটা স্বরধ্বনি, স্বরান্ত অক্ষর। তো এইরকম যদি হয়, স্বরান্ত অক্ষর হয়, তখন সেটাকে বলবো না মুক্তাক্ষর, যেটাকে অনেক দূর টানা যাচ্ছে ইচ্ছা মতো করে। আর বদ্ধাক্ষর হচ্ছে কি? যেটাকে টানা যাচ্ছে না।
এই হচ্ছে বেসিক্যালি অক্ষর সংক্রান্ত বিষয়। অক্ষর আসলে মূলত হচ্ছে কি উচ্চারণের একক। অক্ষরকে বলা হচ্ছে উচ্চারণের একক। ধ্বনি উচ্চারণের যে একক, সেই ধ্বনি উচ্চারণের এককই হচ্ছে কি অক্ষর। সেই অক্ষর দুই ধরনের, একটা হচ্ছে বদ্ধাক্ষর আর হচ্ছে মুক্তাক্ষর। আমরা অক্ষর কিভাবে নির্ণয় করবো এটা কিন্তু বুঝে গেলাম। এখন এই যে বর্ণতে ছিল আমরা, এই বর্ণ আসলে কয় ধরনের? তো বাংলা যে ভাষা, এই ভাষায় বর্ণ বেসিক্যালি আমরা জানি দুই ধরনের। আমরা ধ্বনিগুলোকে যদি ভাগ করি, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো দুইটা পার্টে আমরা শিখবো, তার মধ্যে ব্যঞ্জন ধ্বনি একটা পার্ট, স্বরধ্বনি একটা পার্ট। আজকে আমরা আলোচনা করবো স্বরধ্বনি নিয়ে। স্বরধ্বনি আসলে কি? স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় যে ফুসফুস থেকে যে বাতাসে বের হয়, এই বাতাস মুখের কোথাও আসলে বাধা পায় না। যেমন অ আ এগুলো উচ্চারণ করে দেখবেন যে বাতাস সরাসরি বের হয়ে যাচ্ছে, কোথাও বাধা পাচ্ছে না। আপনারা অনেক আগে এরকম শিখছিলেন যে যেই ধ্বনিগুলো কারো সাহায্য ছাড়াই উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি, ঠিক আছে? ওইটার পাশাপাশি আপনি এখন যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের পড়ছেন, আপনাকে বুঝতে হবে যে স্বরধ্বনি শুধুমাত্র ওই সংখ্যাতে চলে যেতে হবে, চলে গেলে হবে। আপনাকে বুঝতে হবে কি ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে, এই বাতাসটা মুখের কোথাও বাধা পাবে না, তখনই সেটা স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় ধাক্কা লাগে, মুখের যে কোনো জায়গায় ফুসফুস তাড়িত বাতাসটা কি হয়, বাধা পায়, বাধাপ্রাপ্ত হয়। তো এই স্বরধ্বনি দ্যোতক যে চিহ্ন সেটাকে বলবো আমরা স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনি দ্যোতক যে চিহ্ন সেটাকে বলবো আমরা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? তাহলে স্বরবর্ণ আমরা জানি 11টি, আর ব্যঞ্জন বর্ণ কি 39টি। এখন আমি যদি বলি যে বাংলা বর্ণমালা কয়টি, অনেকে বলে দিবে যে 50টা। না, বর্ণমালা কিন্তু একটা, বর্ণমালা একটা। সেই বর্ণমালার অন্তর্গত বর্ণ হচ্ছে কয়টা? 50টা। এই 11টা আর এই হচ্ছে 39টা। বুঝা গেছে? এবং অনেকে বলবি ইংরেজি অ্যালফাবেট কয়টি, অ্যালফাবেট বলবে 26টা। অ্যালফাবেট হচ্ছে একটি, অ্যালফাবেটের অন্তর্গত লেটার কয়টা? 26টা। ঠিক অনুরূপ বাংলার ক্ষেত্র। তো এই যে স্বরবর্ণ, আজকে আমরা স্বরবর্ণ নিয়ে আলোচনা করবো। এখন আমি যদি আপনারা বলি যে ধরেন ভাই এটা হচ্ছে এক, আপনি মেনে নেবেন না। আমি যদি লিখি যে এটা এক, আপনি কি মানবেন যে এটা এক? আপনি বললেন না, এ তো পাগল হয়ে গেছে। আসলে ছোটবেলা থেকে যদি আপনাকে চেনানো হতো যে এটাই এক, আর এটাকে যদি ক হিসেবে চেনানো হতো, তখন কিন্তু আপনি এটাকে ক বলতেন, এটাকে কিন্তু এক বলতেন। কাজে আমাদের কাছে যেটা উপস্থাপন করা হয়েছে আমরা ওটাকে ওইভাবেই চিনছি। আজকে আপনাদের সামনে আমি আশিক স্যার হিসেবে পরিচিত, কিন্তু আমাকে যদি আশিক স্যার না বলে সাকিব স্যার হিসেবে পরিচিত করতেন, তাহলে কিন্তু সাকিব স্যার হিসেবে চিনতেন আমাকে। কাজে স্বরবর্ণ হিসেবে চেনানো হচ্ছে জন্য কিন্তু ওরা ওইরকম, ঠিক আছে? এখন এই স্বরবর্ণ বেসিক্যালি হচ্ছে আমাদের টোটাল আছে 11টা। এই 11টার মধ্যে আমরা একটু ভাগগুলোকে ভালো করে শিখবো। সেটা হচ্ছে, তার আগে আমরা তো স্বরধ্বনি মানে স্বরবর্ণের তো সংজ্ঞা তো বুঝতেই পারলাম যে স্বরধ্বনি দ্যোতক যে চিহ্ন বা ধ্বনি দ্যোতক যে চিহ্ন সেটি হচ্ছে বর্ণ, আর স্বরধ্বনি দ্যোতক যে চিহ্ন সেটা হচ্ছে স্বরবর্ণ। তো স্বরবর্ণকে আমরা গঠন অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারি। গঠন অনুযায়ী কয় ভাগে ভাগ করতে পারি? দুইটা। একটা হচ্ছে কি মৌলিক, মানে যেটাকে আর ভাঙা যায় না, মৌলিক। একটা হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক কি? আমরা দেখি যে অ, মানে যেগুলোকে আর ভাঙা যায় না। আ, আচ্ছা, হ্রস্ব ই দীর্ঘ ই দুটাই কিন্তু ই, তাহলে ওখান থেকে একটা কমন নেন, হ্রস্ব ই, এইটা একটা বিষয়। তারপরে হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব উ দীর্ঘ উ, তাহলে ওখান থেকে একটা কমন নেন, হ্রস্ব উ দীর্ঘ উ কিন্তু না, মানে দুটার উচ্চারণ কিন্তু ও। তারপরে কি আছে? এ আছে, এ। আচ্ছা, ও এর কথা চিন্তা করেন তো, আপনি যখন ওই উচ্চারণ করবেন দেখেন তো ওই উচ্চারণটা কি এরকম না, ও রস্যই, মানে কি দুইটা স্বরধ্বনি একটা স্বরধ্বনি মতো আচরণ করলো না? তাহলে ওই কিন্তু আমাদের হচ্ছে মৌলিক না, ওটা কিন্তু যৌগিক, ওটা কিন্তু ভাঙা যাচ্ছে, তাহলে ওই হবে না। ঠিক অনুরূপে এরপরে ও হচ্ছে, ও এরপরে কিন্তু ও আবার হচ্ছে না। তাহলে এখানে কয়টা হলো দেখেন তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। রি তো হবে না, কারণ রি এর উচ্চারণ আপনি এইভাবে লিখতে পারছেন, রি এর উচ্চারণটাকে এইভাবে লিখতে পারছেন, তাহলে রি হবে না। কাজেই এখানে হচ্ছে 6টা, তাহলে 7টা মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। আরেকটা কি? একটা হচ্ছে এ। আমরা অনেক সময় এ কথাটার উচ্চারণ দেখেন, আমি লিখি এটাকে যে এই পাশে দেখেন একটু, আমি যদি এখানে লিখি এ ক, আপনি কি বলবেন? এক না, আপনি কি বলবেন? এক। লিখছেন এক কিন্তু বলতেছেন এক। এই যে এ ধ্বনির উচ্চারণের সময় এ হয়ে যাচ্ছে। তো কাজে এ হচ্ছে একটা মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা টোটাল। মুখস্থ করার দরকার নেই, জাস্ট খেয়াল করেন তো তাইলেই পারবেন। এগুলো আগে অনেক সময় মুখস্থ করছে না, কোনো প্রয়োজন নেই। তাহলে অ আ হ্রস্ব ই হ্রস্ব উ এ ও এ, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর মৌলিক স্বরধ্বনি পেলেন আপনি 7টা, কিন্তু মৌলিক স্বরবর্ণ আমরা বলছি কি ধ্বনির হচ্ছে কি সকল ধ্বনিরই আসলে লিখিত রূপ নাই। এই জন্য মৌলিক স্বরধ্বনি 6টা, মৌলিক স্বরধ্বনি 7টা, কিন্তু মৌলিক স্বরবর্ণ যখন আপনাকে বলবে মৌলিক স্বরবর্ণ কতটি, তখন দেখেন 6টা। কেন? আমরা জানি যে এর আসলে কোনো লিখিত রূপ নেই, এটা শুধুমাত্র উচ্চারিত হয়। এই এ বাদে বাকি যে 6টা আছে, এই 6টা হচ্ছে মৌলিক স্বরবর্ণ, ঠিক আছে? আশা করি এই অংশটুকু খুব ভালো মতন বুঝে গেছেন। এখন আরেকটা প্রশ্ন এখানে, যে আপনারা উচ্চারণ করেন স্বরে ও স্বরে আ, এটা করবেন না, ঠিক আছে? আপনি কি ছোটবেলায় বলছেন, মানে আপনি কি ওই ব্যঞ্জন উচ্চারণের সময় এরকম বলেন ব্যঞ্জন ক, ব্যঞ্জন খ, তাহলে আপনি কেন স্বরধ্বনির সময় স্বর ও স্বর আ, আপনি বলবেন ও আ, এটা বলবেন, ঠিক আছে? এখন আমরা বললাম গঠন অনুযায়ী মৌলিক একটা, মৌলিক ধ্বনি একটা। মৌলিক ধ্বনি হচ্ছে 7টা, আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে কয়টা? 6টা। এখন যৌগিক, মৌলিকের বিপরীত হচ্ছে কি যৌগিক। তো এই যৌগিক স্বরধ্বনি হচ্ছে কি দুইটা স্বরধ্বনি মিলে যখন একটা স্বরধ্বনির মতো আচরণ করবে, সেটা হচ্ছে যৌগিক। তো যৌগিক স্বরধ্বনি আছে টোটাল 25টা, ঠিক আছে? 25টা আছে। যেমন আমি উদাহরণ দিতে পারি, যেমন আমি যদি বলি যে যাই, দেখেন এই যে যাই কথাটাকে ভাঙলে কি হচ্ছে? যাই, আই উচ্চারিত হচ্ছে না। এই যাই কথাটাতে উচ্চারিত হচ্ছে কি আই আসতেছে না শেষে, তাহলে এই যে আই,
এটা হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি। তো এরকম আছে মোটামুটি 25টা। হ্যাঁ, এর মধ্যে 2টার মাত্র লিখিত রূপ আছে। তাহলে যৌগিক স্বরধ্বনি আছে 25টা, কিন্তু লিখিত রূপ আছে মাত্র 2টা। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। এই দুইটা শুধুমাত্রই লিখিত রূপ আছে। এই জন্য যৌগিক স্বরধ্বনি যদিও 25টা, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টা। তাহলে স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টা আর স্বরধ্বনি হচ্ছে কতটি? 25টি। আশা করি বুঝতে পেরেছেন। এটা তো ক্লিয়ার। এখন আমরা দেখলাম গঠন অনুযায়ী, এখন আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে গঠন অনুযায়ী দেখলাম। এখন দেখি যে উচ্চারণ অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, উচ্চারণ অনুযায়ী হচ্ছে যে 2 ধরনের, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। অর্থাৎ কিছু উচ্চারণ করার সময় হচ্ছে অপেক্ষাকৃত কম সময় নেয়, দ্রুত উচ্চারিত হয়, এগুলো হচ্ছে হ্রস্বস্বর। ঠিক আছে? যেমন আমরা বলতে পারি অ একটা হ্রস্বস্বরের উদাহরণ, হ্যাঁ, হ্রস্ব ই এটা একটা হ্রস্বস্বরের উদাহরণ, হ্যাঁ, এরকম হচ্ছে কি আছে, যেমন হ্রস্ব উ আছে, রি আছে, এগুলো হচ্ছে হ্রস্বস্বর, মানে এগুলো অপেক্ষাকৃত দ্রুত উচ্চারিত হয়। তাহলে হ্রস্বস্বর হচ্ছে বেসিক্যালি 4টি, আর দীর্ঘস্বর, তাহলে দীর্ঘস্বর হচ্ছে বাকি কয়টা আছে? বাকি 7টা আছে, বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর। তো বাকি 7টা হচ্ছে কি? দীর্ঘস্বর। আবার আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যদি স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ আকারে প্রকাশ করি, সংক্ষিপ্ত আকারে যখন স্বরধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনির সাথে লেখা হয় তখন কিন্তু সংক্ষিপ্ত রূপ আকারে লেখা হয়। কেমন? ধরেন আমি যদি আমরা কথাটা লিখি, এই যে আমরা কথাটা লিখি, তখন এই যে রয়ের সাথে শেষে যে আকার যুক্ত আছে, এটা কিন্তু বেসিক্যালি আ, এটা কিন্তু বেসিক্যালি আ, কিন্তু এটা কি পূর্ণাঙ্গ রূপ বসেনি, এটা সংক্ষিপ্ত আকারে বসছে। তো এই যে স্বরধ্বনিগুলো সংক্ষিপ্ত রূপ আকারে যদি প্রকাশ করি, আমরা পাই স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ আছে মোট আছে কয়টি? স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে কার, আর কার হচ্ছে মোট 10টি। দেখবেন অ ব্যতি রেখে, অ বাদ দিয়ে বাকি যে 11টা, মানে বাকি যে 10টা আছে, ওই 10টার কিন্তু কার আছে, আকার থেকে শুরু করে আপনি একদম ওকার পর্যন্ত পাবেন, কিন্তু অ এর কিন্তু কোনো কার নাই। তাহলে অ এর কোনো কার নেই, এই জন্য অ হচ্ছে কি? রংহীন। অ হচ্ছে রংহীন, এই জন্য আপনি অকে বলতে পারেন কি, যেহেতু ওর কার নাই। হ্যাঁ, বাকি সবাই তো ধ্বনি, সবারই কার আছে। আচ্ছা, অকে এই জন্য বলা হচ্ছে নীলিন বর্ণ, অ এর কার নাই। হ্যাঁ, এবং এই অধ্বনিটা দেখবেন আপনি যখন ব্যঞ্জন ধ্বনি আলোচনা করি আমরা, ব্যঞ্জনে দেখবেন যে কয়েন পরে ক অ আসতেছে, অয় সাহায্য নিচ্ছে, হ্যাঁ, খ অয় সাহায্য নিচ্ছে, অ আসতেছে, আর অয়ের কিন্তু কোনো ধরনের কার নেই, জন্য ওকে বলা হচ্ছে নীলিন বর্ণ।